শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ ও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় দুর্নীতি কি লাগাম ছাড়া। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং আমাদের সাথে রয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় দুর্নীতি কি লাগাম ছাড়া, সঙ্গত কারণেই এই বিষয়ের অবতারণা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় সামনে এসেছে, বিশেষ করে কিছু প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, তাদের দুর্নীতি, বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি, এগুলো যখন সামনে আসছে এবং এ বিষয়ে অ্যাড্রেসও করা হচ্ছে, যেটি বলা হচ্ছে যে সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছে এবং সেই দৃষ্টিকোণ থেকেই অন্তত বিষয়গুলো যখন সামনে আসছে তখন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটিকেও তো একটা ইতিবাচকভাবে দেখা যায়। জি, আপনাকে ধন্যবাদ জনাব খুরশিদ আলম, জনাব ফখরুল ইমাম এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, দুর্নীতি আজ একটা জাতির, একটা দেশের সকল ক্ষেত্রে একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। আপনি যেখানে তাকাবেন দুর্নীতি নাই এরকম কোনো জায়গা নাই। অর্থাৎ কথা মানুষ রসিকতা করে এখন এরকমও বলে যে দুর্নীতির মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। আপনি দেখুন, একটা প্রজাতন্ত্রের যে সকল প্রতিষ্ঠান আছে এবং ওই সকল প্রতিষ্ঠানের যারা প্রধান বা প্রতিষ্ঠান অ্যাজ এ হোল, এরা দেশের জনগণের স্বার্থ বা মানুষকে সেবা করার জন্যই ওই সকল পদে আসেন। কিন্তু আমরা যে জিনিসগুলো দেখেছি, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে সেই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দেশের কথা, দেশের মানুষের কথা, মানুষের জন্য যেভাবে কাজ করার কথা ছিল, আমরা সেই অবস্থানে অতীতের আমাদের যেটা অভিজ্ঞতা, যেমন আমরা জনাব ফখরুল ইমাম, আমি এবং জনাব খুরশিদ আলম, আমরা মোটামুটি একদম জীবনের কি বলবো, আমরা বয়স্ক বুড়ো মানুষ। তো আমরা জীবনে অনেকটা অভিজ্ঞ, যেভাবে অতীতে যা দেখেছি। দুর্নীতি সারা জীবন সব দেশে সব সরকারের আমলেই ছিল, কিন্তু তার একটা টলারেন্স লেভেল ছিল। আপনি দেখেন আজকে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। পুলিশের একজন আইজি, তিনি দুর্নীতি করলেন, দুর্নীতি করে তার অর্থ সহ দুর্নীতির অর্থ নিয়ে তিনি নীরবে চলে গেলেন বাংলাদেশ থেকে। উনি চলে যাওয়ার পরে এরপরে তার বিরুদ্ধে সরকার নড়ে চড়ে বসলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম গ্রহণ করলেন। বক্তব্য ছিল এটাই যে এই রকম একটা পদে বেনজির, যতক্ষণ বেনজিরের দিকে আপনি তাকান, ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, পুলিশের আইজি, এই পদে আসার পর তার পিছনে একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকাটা খুব স্বাভাবিক ছিল। এবং ছিল না যে কথা কিন্তু বলা যাবে না, ছিল। তারা কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও দিয়েছে তার এই দৈনন্দিন, কারণ বেনজির যেদিন রিটায়ার করছে তার আগের দিন দুর্নীতি করে চলে যায় নাই। তিনি পদ যখন গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন তখন থেকে কিন্তু তার এই দুর্নীতির পরিক্রমা চলছিল। তো আমাদের এই যে সকল ইন্টেলিজেন্স এজেন্সি এই সমস্ত জিনিসের খোঁজ খবর রাখেন এবং উপযুক্ত কর্তৃপক্ষকে সময় মতো অবহিত করেছিলেন। সেই সময় যদি সরকার নাড়াচাড়া দিয়ে বসতেন তাহলে কি হতো, এই সকল মানুষরা পালিয়ে যেতে পারতেন না, সম্পদ নিয়ে পালিয়ে যেতে পারতেন না। তাহলে একটা মানুষ সরকারি পদে বসে দুর্নীতি করলেন, দুর্নীতির অর্থ নিয়ে বিদেশে যখন চলে গেলেন তখন তার বিরুদ্ধে তৎপরতা হচ্ছে। এটাকে যদি আপনি পজিটিভ দিক বলেন তাহলে দুর্নীতি বা যারা দুর্নীতি করে তারা মনে করবে যে না, আমরা নাগালের ভিতরে থাকাকালীন সময়ে যেই সরকারের আমলে আমরা দুর্নীতি করলাম তারা আমাদেরকে ধরবে না। এখন না ধরার পিছনে কি কারণ আছে? না ধরার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনি এই বেনজিরের কথা চিন্তা করুন, আপনি চিন্তা করুন, যেমন আপনি দেখেন জনাব আজিজ। এখন এই দুইজন ব্যক্তি দুইটা প্রতিষ্ঠানের, যেমন আমাদের পুলিশ বাহিনী,
আমাদের পুলিশ বাহিনী দেশের গৌরব। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় তারা প্রথম সিনা টান করে দাঁড়িয়েছিল এবং তাদেরকে আত্মাহুতি দিতে হয়েছিল। এখন এইরকম একটা প্রতিষ্ঠানের সুনাম একটা দুইটা মানুষের কারণে নষ্ট হয়ে যাবে, এবং ওই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান উদ্দেশ্যই শুধু মানুষের নিরাপত্তা, মানুষের সেবা করা, এবং তারা সৎভাবে দেশের সেবা করে যাচ্ছে, তাদের জন্য আমরা তো সমালোচনা করে শেষ করে দিলাম, কিন্তু ওই সকল মানুষ যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, সঠিক পথে থেকে কাজ করছে, আজকে তাদের বিড়ম্বনাগুলো কি আমরা জানি? তারা না পারে কিছু বলতে, না পারে অবস্থানে। তাইলে দেখুন, এরপর আসেন আজিজ। তার মতো একজন ব্যক্তিকে সেনাবাহিনী প্রদান করা হয়েছিল। এই ব্যক্তিটা নানা রকম অপকর্ম আপনারা জানেন। তার ভাই, সেই ভাইকে নিয়ে কি করলেন, অন্য ভাইরা বিদেশে গেলেন, সকল ভাইরাই বলতে গেলে মার্ডার কেসের আসামি। তারা নীরবে বিচরণ করলেন যতদিন উনি থাকলেন। এখন আমাদের দেশের সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জন থেকে আজ পর্যন্ত তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের নিজেদের জীবনটাকে তারা তুচ্ছ মনে করে। এখন দুই একজন মানুষ এখানে ঢুকে যারা অপকর্ম করলেন, তাদের দায় দায়িত্ব তো এই প্রতিষ্ঠানগুলো আর নিতে পারছে না বা নিবে না। কিন্তু ওনারা যদি এই মানুষগুলোকে কর্মে থাকাকালীন সময় তাদেরকে লাগাম দেওয়ার চেষ্টা করতো, এবং ওই যে কথা আমি একটু আগে বলেছিলাম যে সকল কাউন্টার ইন্টেলিজেন্স ছিল, তাদের ইনফরমেশনকে অনুসারে যদি তারা কাজ করতেন এবং ওনাদেরকে সীমাবদ্ধতার মধ্যে আনতেন, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতেন, তাহলে আজকে আমাদের উদাহরণে এই টকশোর বিষয়বস্তু হতো না। এবং এদের সম্পর্কে কথা বলতে গিয়ে কিন্তু আমাদের খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ এটা যখনই এই সমস্ত ব্যক্তিদের কথা আমরা বলি, তখনই ওই সকল প্রতিষ্ঠানের মানুষরা আমাদের কথা শুনে বিব্রত বোধ করে। আমরা নিজেরাও, আমি এইখানে লাস্ট কথাতে যে কথাটা বলছিলাম, আপনার লাস্ট একটা জিনিস দেখেন, যে একটা লোক কি গরু, খাসি, ছাগল এগুলা কেনা নিয়ে, যেটা সেই লোকটা একটা পাবলিক সার্ভেন্ট, সেই মানুষটার অবস্থা দেখেন আপনি আজকে কি বের হচ্ছে। এখন একটা লোক সরকারি পদে চাকরি করবে, অবসরে যাওয়ার পরেই তার দুর্নীতি বের হয়। কর্মে থাকাকালীন সময় যে দুর্নীতি করে যাচ্ছে, তখন তাদের দুর্নীতি কেন আসছে না? এই যে আসলো তো মতিউর রহমান তো কর্মে থাকাকালীন, এখন কর্মে আছে, কিন্তু এখন দেখেন সেই মতিউর রহমান সম্পর্কেও আজকে জানি উনি নাকি পালিয়ে চলে গেছে। শোনা কথা এটা বলছি, আমি জানি না বাস্তবতা কতটুকু, 2-3 দিন পরে দেখা যাবে। আমি আর একটা টকশোতে আমার সাথে আমার বন্ধু খুরশেদ আলম সাহেব ছিলেন, আমি সেদিন বলেছিলাম যে এই যে বেনজির আজকে সময় নেবে বা আগামীকালকে সময় নেবে দরখাস্ত দিয়ে, দেখবেন পরবর্তী সময় যেদিন দেবে সেদিন আর উনি আসবেন না। তো আপনি কর্মে থাকাকালীন সময় অবাধে দুর্নীতি করতে দিবেন, আবার দুর্নীতির সম্পদ নিয়ে অবাধে দেশ থেকে চলে যাওয়ার পর আপনি দেখাবেন এটা মানুষের আইওয়াস। একটা দেশ এইভাবে দেশের সম্পদ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে চলে যাবে, আবার সেই দুর্নীতি করা সম্পদকেই তারা দুর্নীতি করে দেশের বাইরে পাঠাবে। এই বার্ডেন বোধহয় দেশ আর সহ্য করতে পারছে না। শুনে আসি অ্যাডভোকেট খুরশিদ আলম খান, যে বিষয়গুলো মাসুদ আহমেদ তালুকদার বলছিলেন, আপনি হয়তো সেসব বিষয়ে বলবেন। পাশাপাশি একটি বিষয়ে বলা হয়ে থাকে, দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী বলা হয়, একটি সময় নখদন্তহীন বলা হতো, সেই অবস্থা এখন আর নেই। বিভিন্ন অভিযান বলি, বিভিন্ন বিষয়ে তাদের যে পদক্ষেপ, সেটি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে, দুর্নীতি দমন কমিশন বলা হয়ে থাকে, এবং বিশেষ করে বিরোধীরাও সেটি বলেন বিভিন্ন সময়ে, যে তাদের ক্ষেত্রে, বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে, তারেক রহমানের ক্ষেত্রে, ডক্টর ইউনূসের ক্ষেত্রে যতটা তড়িৎ গতিতে, যতটা বেগবান, যতটা সক্রিয়, ততটা সক্রিয় কি হতে পারছে যেই বেনজির, আজিজ কিংবা আর যারা দুর্নীতিবাজের কথা বলা হয় সেগুলোর ক্ষেত্রে? সেই বিষয়টি দিয়ে যদি শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ সহ আলোচকবৃন্দ। দেখুন, একটা মানুষকে আপনি দুর্নীতিবাজ সরাসরি তো বলতে পারবেন না। দুর্নীতিবাজ এটা কোর্ট অফ লতে প্রুফ হতে হবে, কোর্ট অফ লয়ের ভার্ডিক্ট হবে, তারপরে হাইকোর্ট অ্যাপিল আছে, তারপর সুপ্রিম কোর্ট। একটা যদি অনুসন্ধান শুরু হয়, তাকেও আসামি আপনি বলতে পারবেন না, উনি অভিযুক্তও বলতে পারবেন না। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। কাজে আপনারা ডিউ রেসপেক্ট যেভাবে ঢালাওভাবে বলছেন দুর্নীতিবাজ, আমি সেভাবে বলতে চাচ্ছি না, সেভাবে বলা সমীচীন নয়। কারণ কোর্ট অফ লতে ভার্ডিক্ট যতক্ষণ ফাইনালি অ্যাডজুডিকেশন না হবে, আপ টু অ্যাপেলেট ডিভিশন,
ততক্ষণ পর্যন্ত একটা লোকের দুর্নীতিবাজ বলা উচিত না আইনগতভাবে। না, আপনি আইনগতভাবে যেটি বললেন, কিন্তু অ্যাপারেন্টলি আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা তো আইনের এত ব্যাখ্যা যারা বুঝে না, কেতাবি ব্যাখ্যা যারা বুঝি না, তারা যে একজন মানুষ সরকারি চাকরি করে তাদের তো একটি বেতন বা একটি সুবিধাদি কাঠামো আছে, সেই কাঠামো বা সুবিধাদির মধ্যে থেকে যেই সম্পদের কথা শোনা যায় তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ? না, দেখুন সাধারণ মানুষ কি চায়, এখন আপনার পারসেপশনটা আমি জানি না, তবে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে আমার মনে হয় যে আমি যেটা বুঝি, সাধারণ মানুষ চায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের একটা স্বচ্ছ বিচার হোক, বিচারের কাঠগড়ায় দাঁড়াক, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমার মনে হয় সাধারণ মানুষ আমার দৃষ্টিকোণ থেকে সেটাই চায়। সাধারণ মানুষ কিন্তু কাউকে সরাসরি দুর্নীতিবাজ বলে না। ধরুন কিছু কিছু আমাদের এখানে অফিস আছে যেখানে দুর্নীতির আখড়া, কিছু কিছু অফিস আছে, নট ইচ অ্যান্ড এভরি অফিস। সরকারি কর্মকর্তা, আজকে যে বেনজির আহমেদের কথা বলছেন, তাইলে কি সব পুলিশই খারাপ? মোটেও তো না, অনেক ভালো অনেস্ট অফিসার আছে, এবং আমার তো মনে হয় মোর দেন 90% অফিসার বা যারা বিলো অফিসার তারা সবাই তো খুব ভালোভাবে ডিউ ডিলিজেন্টে কাজ করছে। তো একজন ব্যক্তির দায় একজন বাহিনী তো নিতে পারে না, একটা বাহিনী নিতে পারে না। একটা লোক হয়তো খারাপ হতে পারে, এখন সে এখনও খারাপ কিনা আমরা তো এটা জানি না, এখন দ্যাট ইজ আন্ডার স্ক্রুটনি। মাসুদ ভাই যে কথাগুলি বললেন ওখানে ইমোশন আছে, আবেগ আছে, পলিটিক্যাল একটু হলুদ দেয়া আছে। এই মাসুদ ভাই স্বাভাবিক, ওনার স্টাইলেই উনি বলেন, হয়তো মাসুদ ভাই এটাই বাস্তবতা ফিল করে। কিন্তু আমি মনে করি আমি প্রথম যে বিষয়টি বলছিলাম যে বিরোধী মতের যারা রয়েছে তাদেরকে আমি বলছি, সেই প্রশ্নটাই যদি আমি বলছি, আপনি বেনজির আহমেদের ঘটনাটাই ধরুন। বেনজির আহমেদের 19 তারিখ ইনকোয়ারি কমিটি হয়েছে, আজকে হলো কয় তারিখ? 24 তারিখ, মানে 1 মাস 5 দিন বা 6 দিন ধরেন। এর মধ্যে 3 দফায় ওনার অপরাধলব্ধ যেসব অর্থ এবং প্রপার্টি সেগুলো আদালত জব্দ করেছে। ওনাকে 2 দফায় জিজ্ঞাসাবাদের জন্য সময় দিয়েছে। উনি বর্ধিত সময়ে এসে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে। লিখিত ব্যাখ্যাতে উনি ওনার অবস্থান বর্ণনা করেছে। তো এটা তো একটা চলমান প্রক্রিয়া। আপনি 1 মাস 5 দিনের দেশের বাইরে চলে গেলেন যেটি না, উনি কোথায় গেছেন আমরা এটা অফিসিয়ালি জানি না। উনি কোথায় চলে গেছেন সেটা আমরা জানি না। উনি একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন, এবং বিধি অনুযায়ী এই ব্যাখ্যা যেটা উনি দিয়েছেন লিখিতভাবে, এটা কমিশন অনুসন্ধানকারী দল অবশ্যই খতিয়ে দেখবে, পর্যালোচনা করবে এবং নথিতে তাদের মতামত দিবে। কাজেই এটা উনি একেবারে না এসে যে একেবারে মানে ওভারলুক করলেন সেটা তো আর বলা যাচ্ছে না। প্রথম দফায় উনি সময় চেয়েছেন, দ্বিতীয় দফায় বর্ধিত সময় এসে উনি একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এই লিখিত ব্যাখ্যায় ধরতে হবে ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স হলেও উনি এই কথাগুলি বলতো, এটা আইন সেটাই বলে, এবং সেভাবেই কমিশন দেখবে, কমিশন সেটা পর্যালোচনা করবে। তো আপনি যে বেগম খালেদা জিয়ার যে উদাহরণটা টানলেন, ডক্টর ইউনূসের তো মামলা এখনও তো চার্জ ফ্রেম হয়েছে মাত্র, আপনি র্যাপিডলি কোথায় দেখলেন? আমি তো দেখছি না দুদকের মামলায়। হ্যাঁ, যেটা কলকারখানা প্রতিষ্ঠানের মামলা ওনার সাজা হয়েছে 6 মাস, সেটা 4টা সাক্ষী নিয়েছে, এবং যেই মামলা আপনার শেষ হতে 3 মাস লাগে সেটা 2.5 বছর পর্যন্ত গড়িয়েছে। আর দুর্নীতি দমন কমিশনের মামলা অনুসন্ধান এফআইআর চার্জশিটের পরে এখন ট্রায়াল স্টেজে, ট্রায়াল শুরু হয়েছে আফটার ফ্রেমিং অফ চার্জ, এবং ওনারা নাকি হাইকোর্টে যাচ্ছেন, সেখানেও সমস্যা। তো এত র্যাপিডলি কোথায় হচ্ছে আমি তো দেখছি না। ডক্টর ইউনূসের মামলা ধীর গতিতে চলছে আমি মনে করি অ্যাজ এ প্রসিকিউটর, এবং উনি কোর্টে যেভাবে অ্যাকোমোডেশন চাচ্ছে কোর্ট সেভাবে ওনাকে অ্যাকোমোডেট করছে, ওনাকে অ্যাডজর্নমেন্ট দিচ্ছে, সময় দিচ্ছে। কাজে ডক্টর ইউনূসের মামলা দ্রুত গতিতে চলছে। আমার মনে হয় এটা আপনারা আপডেট জানেন না, আপনাদের কাছে আপডেট নেই। মাত্র এই কয় মাসে মোর দেন নিয়ার অ্যাবাউট 6 মান্থস চার্জটা মাত্র ফ্রি না, মানে বলা হচ্ছে যে তাদের ব্যাপারে কনসেন্ট্রেশনটা যেরকম আপনাদের বলা হচ্ছে এক জিনিস, আরেকটা সেই কনসেন্ট্রেশনটা কি আছে প্রত্যেকটা ইচ এন্ড এভরি কেসেস? প্রশ্নই আসে না। ডক্টর ইউনূসের মামলা আমরা যেভাবে প্রসিকিউশন করি, একজন সাব রেজিস্ট্রার মামলা ওভাবে প্রসিকিউশন করি, একজন পাবলিক সার্ভেন্টের মামলা ওভাবে করি, একজন ব্যবসায়ীর বিরুদ্ধে যে মানি লন্ডারিং আসে সেটাও তো সেভাবেই করি। ডক্টর ইউনূসের মামলা তো একেবারে দৌড় দিয়ে যাচ্ছে না, এই যে প্রত্যেকটা পর্যায়ক্রমে কগনিজেন্স নেওয়ার সময় হিয়ারিং হয়েছে, ট্রান্সফার হয়েছে। আর এখন আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে যখন মানে মামলাগুলো নিচ্ছেন, মানে যখন ব্যবস্থা নিচ্ছেন, সেই ক্ষেত্রে একটি লেভেল বলা হচ্ছে যে একটা কি সীমারেখা নির্ধারণ করা হচ্ছে কিনা যে এই পর্যায় পর্যন্ত মামলাগুলো নেওয়া যায়, কর্মকর্তা কর্মচারী তার উপরে যারা রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের মামলাগুলো সেভাবে নেওয়া যায় না? এটা কতটা রং কনসেপশন এবং টোটালি ইটস এ প্রপাগান্ডা। শুনুন, দুর্নীতি দমন কমিশন চাইলেই মামলা করতে পারে না। দুর্নীতি দমন কমিশনের প্রসিডিউর আছে, যেমন একটা 302 এর কেসে আপনি সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, একটা আর্মস অ্যাক্টের কেসে সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। কমিশনের মামলা করতে হলে প্রথমে একটা কমপ্লেইন আসতে হয়, এই কমপ্লেইনটা যে কোনো ব্যক্তির কাছে আসতে পারে, একটা
মিডিয়া রিপোর্টের ভিত্তিতে হতে পারে, একটা প্রিন্ট মিডিয়ার ভিত্তিতে হতে পারে, দুর্নীতি দমন কমিশন নিজের সোর্সের মাধ্যমে হতে পারে। সেই কমপ্লেনটা এক্সামিন হয়, যাচাই বাছাই হয়। মানে কমপ্লেনগুলো কি খালি নিম্ন পর্যায়ের যারা রয়েছে তাদের না, সব ক্ষেত্রেই ক্ষেত্রেই হচ্ছে? আসে, সব ক্ষেত্রেই আসে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 374 জন আসামি করা হয়েছে। তা অর্ধেক সরকারি চাকরিজীবী, তাদের মধ্যে 96% হচ্ছে আপনার নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী আছে 4%। যখন একজন উচ্চপদস্থ কর্মচারীকে আপনি কি জোর করে দুর্নীতির অপরাধ আনতে পারবেন? হ্যাঁ, তো আপনি তো দুই দিকে কথা বলছেন, যে 96% হলো বটম। এখানে জয়েন্ট সেক্রেটারি, এই যে আপনার সচিব পর্যায়ের লোকদের এখানে ট্রায়াল হয়েছে, অ্যাম্বাসেডর পর্যায়ের লোকদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। এটা তারপরে আপনার এই বিভিন্ন অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়ালে হাই লেভেল, হাই র্যাঙ্কিং অফিসারদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। আপনি ওগুলি না গিয়ে শুধু ছোট পর্যায়ে আসছেন কেন? আপনার প্রশ্নটাও তো আমাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনার মানে ফেয়ারনেসটা নিয়ে তো আমি প্রশ্নবিদ্ধ, যে আপনি শুধু দেখছেন ছোটগুলো 96%, এবং আপনার ডাটাটা কোথেকে নিয়েছেন আমি সেটা জানি না। আপনি আমার চেম্বারে আসেন, প্রশান্ত কুমারের কথা হয়তো বলতে পারেন, অনেক অনেক মিজানুর রহমানের কথা হয়তো বলতে পারেন। তো ফর্মার চিফ জাস্টিস আছে, ফর্মার চিফ জাস্টিস তো একজন মানে রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, ওনার ট্রায়াল হয়েছে, তো ওনার ট্রায়াল হয়েছে। এবং আবার নূর মোহাম্মদ সাহেবের ব্যাপারে আপনারা হয়তো কিছুই পাননি। না, শুনেন, এটা তো আপনি, এটা আমি যে বললাম আপনারা পাননি। না, আমরা পাননি মানে কি? আমাকে তো ক্রেডিবল ডাটা যদি না পাই, আমার তো দিতে হবে। আমার তো, আমি আগাতে পারবো না। আমি তো, উনি সচিব, ওনাকে ধরো মারো, ওনারটা আগে করো। আপনি যদি এই থিওরি হয়, কমিশন এই থিওরিতে মামলা করে না। কমিশন একটি নির্দিষ্ট পদ্ধতিতে তার আইন বিধি মেনে তাকে মামলাগুলি করতে হয়। এই আইন বিধি মেনে চলতে গিয়ে কমিশন যা যা করা দরকার সবই করে। এখন একজন সচিব, উনি বা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি কোনো করাপশনের সঙ্গে ইনভলভ না। আমি আপনাকে দেখানোর জন্য ওনাকে জোর করে ধরে এনে কি আমি আসামি বানাবো? এইভাবে তো আপনি বানাতে পারবেন না। আরেকটা জিনিস শুনে, একটা জিনিস, দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা স্টেপ আদালত পর্যবেক্ষণ করে আইনার মতো করে। কাজেই আমি যে স্টেপে নিচ্ছি, আমাকে মাথায় রাখতে হবে লফুলি আমারটা কতটা শুদ্ধ হচ্ছে, কারণ এটা আদালতে গিয়ে এক্সামিন হবে। ডিটেকশন যখন আমি করব দুর্নীতির মধ্যে, শিডিউল অফেন্সের মধ্যে এসে, সে আমার ডিটেকশনে যেন কোনো ভুল না হয়। কাজেই ওই যে ধরি মারে কাটো, ওর প্রতি আপনি বেশি, এর প্রতি কম, এই ধারণা আসলে টোটালি রং। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি এই বিষয়ে আরও বলবেন, এবং তখন হয়তো আপনার কাছে আমরা জানতে চাইব এর পরে এসে যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে যতটা মনোযোগ দেওয়া হচ্ছে বা যতটা তাদের ব্যাপার সামনে আসছে, কেন যারা ইন সার্ভিসে আছে তাদের ব্যাপারটা ততটা আসছে না। জাস্ট মিনিট মজলিস সাহেব, তথ্য তো আসতে হবে। তথ্য না আসলে আপনি কোথেকে করবেন? আমাকে তো আগে জানতে হবে। নাম্বার 1, প্লিজ এই জায়গাটা খুব পরিষ্কার করতে হবে। আপনারা গয়ের হয়ে কিছু কথা বলে যান। আমার কাছে তথ্য আসবে, সেই তথ্যের অথেন্টিসিটি আমাকে দেখতে হবে। তথ্যের অথেন্টিসিটি আমি দেখে দুদককে দেখতে হবে তার তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ে কিনা, তারপরে দেখতে হবে সেই অপরাধের ইনগ্রেডিয়েন্টস আছে কিনা। গয়ের হয়ে বললে তো হবে না। আপনাকে এক্সামিন করতে হবে যে দুদক কিভাবে কাজ করে, দুদক আইন বিধিতে কি আছে, দুদক আইনে কি আছে, বিধিতে কি আছে, দুদক সেটা ফলো করছে কিনা। আপনি বিষয়গুলো একেবারে ক্লারিফাই করেছেন, আরও হয়তো ক্লারিফিকেশনের সুযোগ আছে। আমি আসবো আবার আপনার কাছে, জনাব ফখরুল ইমাম, আমি আপনার কাছেও আসবো। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফখরুল ইমাম, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি, শুনতে পাচ্ছি। জি, যে আলোচনা করছিলাম দুর্নীতি কি লাগাম ছাড়া, আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমাদের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা দেখছি পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধান, সাবেক পুলিশ প্রধান, সাবেক সেনাবাহিনীর প্রধান, ইভেন আমাদের রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপ্রধান যদি বলি, তারাও দুর্নীতির দায়ে এই যে কনভিক্টেড। এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন সার্বিকভাবে? বিষয়গুলো যদি একটু পর্যালোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আজকে এখানে উপস্থিত আছেন আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর মিস্টার খুরশিদ আলম এবং মাসুদ্দিন তালুকদার। খুরশিদ আলম সাহেব তো দীর্ঘদিন যাবৎ এই দুর্নীতি দমনের সঙ্গে জড়িত আছেন। দুর্নীতি দমনের উনি লয়ার এবং আপ্রাণ চেষ্টা করেন উনি সবগুলাই এই আইনের মধ্যে আনার জন্য। কিন্তু প্রবলেমটা কি হলো জানেন? প্রবলেমটা হলো যে আমাদের সংবাদপত্রে যখন বের হয়ে যায় দুর্নীতির খবর, সংবাদপত্র কিন্তু কতগুলো
আপনার প্রকাশ করার কতগুলো, আপনি জানেন, আপনি নিজেও সাংবাদিক, প্রকাশ হওয়ার পরে মানুষের কিন্তু পারসেপশন হয়ে যায় এই লোকটা আসলেই দোষী, আর বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত কয়েক বছর লেগে যায়। তখন যদি বিচার কার্য শেষ হওয়ার পরে যদি জানা যায় যে লোকটি ওই দোষটা করে নাই, এটা কিন্তু মানুষের মনে যায় না। ওই যেদিন পেপারে বের হলো সেদিন থেকেই মানুষ ভাবতে আরম্ভ করে যে ঘটনাটা কি। আসলেও তাই। আপনি দেখেন আমাদের এখানে এই যে সরকারি চাকরি করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, এবং তার মধ্যে জানেন বিসিএস একটা পদ্ধতি আছে, মানে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকে, এবং তাদেরকে খুব বাজিয়ে নেওয়া হয় এবং তাদের সারা জীবন ট্রেনিং হয়। এবং আমি যতদূর জানি সরকারি চাকরি মানে 24 আওয়ার্স জব। এইটাতে আপনি সরকারি চাকরি করবেন এবং বলবেন যে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো ডিপার্টমেন্ট হইলে সেই ডিপার্টমেন্ট দায়ী না, এই কথাটা কতদূর সত্য এটা আমার আদালতে যাওয়ার প্রয়োজন আছে আমার মনে হয়। এটা আমরা চট করে বলে দিলেই চলবে না। আচ্ছা, এখন আসেন, মাসুদ্দিন তালুকদারের সম্পূর্ণ কথা আমি এগ্রি করি। এগ্রি করার পরেও একটা কথা থেকে যায় যে উনারা কিভাবে আসেন। ধরেন আইজিপি বেনজির, উনি তো একদিনে আইজি হন। উনি আমার ধারণা 88-89-এ চাকরিতে ঢুকেছেন। চাকরিতে ঢুকে সারা জীবন চাকরি করেছেন, ডিজি র্যাব ছিলেন, এবং উনার দ্বারা এই সরকার আপনার অনেকগুলো জিনিস পেয়েছে। যেমন 14 সালের ইলেকশন হয়েছে, 18 সালের ইলেকশন হয়েছে, বড় ধরনের একটা জামায়াত ছিল আপনার সামনে, শাপলা চত্বরের সামনে, হেফাজত। হেফাজতের, জি। আর এদিকে জেনারেল আজিজ ধরেন, দেখেন জেনারেল আজিজকে এখনো পর্যন্ত কিন্তু আমরা করতে পারিনি, কারণ আমাদের মধ্যেও কিছু রেস্ট্রিকশন আছে। সব বাহিনীকেই আপনি ঢালাওভাবে আপনি দোষী সাব্যস্ত করলে তাহলে বাংলাদেশের থাকিটা কি? কিছুই থাকে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে চিফ অফ স্টাফের বিরুদ্ধে কোনো একটা এলিগেশন আসলো, যেটা আপনার এলিগেশনটা আমাদের দেশ থেকে আসার আগেই আমেরিকা তাকে স্যাংশন দিয়ে এমন একটা ধারায় স্যাংশন দিল, বোধহয় 7031, যে ধারাটা হলো আপনার করাপশন এবং মানবাধিকার, এই দুইটা সংযুক্ত ধারায়। এবং ওই ধারাতে আমরা জানতে পারলাম যে উনি করাপশন করেছেন। কিন্তু এই মাসুদ আলীম তালুকদার একটা বলেছেন যে এই লোকটাকেও উনি একটা এইভাবেই বলেছেন যে ওনার ভাইরা থাকা সত্ত্বেও ওনাকে কেন এখানে আনা হলো। এটা কিন্তু একটা কোশ্চেন। আমাদের যে ইগুলা হয়, চিফ, যে কোনো বাহিনীর চিফগুলো হয়, সেখানে প্রধানত রাজনৈতিক বিবেচনায় হয়। আপনার এমনও দেখা গেছে যে যার হওয়ার কথা তাকে বাদ দিয়ে আরেকজন নেওয়া হয়েছে। এটা আর্মিতে সবসময় হয়, সিনিয়রিটি মেনটেন করা হয় না। সব সরকারি এটা করেন, এবং এটা করেন তাদের নিজেদের স্বার্থে, হয়তোবা নিজেরা মনে করেন যে এই লোকটি দেশের স্বার্থে কাজ করতে পারবে। এখানে প্রবলেমটা এখানেই যে আমাদের যে এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও, আমাদের আইনের গতিটা খুবই শ্লথ। দুইজন খুব নাম করা অ্যাডভোকেট আছেন, তারা আমার থেকে ভালো বলতে পারবেন। এত শ্লথ যে আমাদের মনের সঙ্গে যায় না। আমরা চাই যে আজকে পেপারে হয়েছে, কালকে এটার যেন বিচারটা হয়ে যায়, কিন্তু হয় না। এই বিচার হইতে, এবং এমন একটা আইনের মধ্যে আমরা আছি, তাকে আমরা কিছু বলতে পারবো না। তাকে যে আইনের যতক্ষণ পর্যন্ত উচ্চ আদালত থেকে রায় না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোনো দোষে আমরা যুক্ত করতে পারবো না। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ শুধু এইখানে না, আপনি দেখেন এই করাপশনটা যে একদম রন্ধে রন্ধে চড়িয়েছে, তার কারণ হলো আমরা কতগুলো প্যারামিটার দেখলে বুঝতে পারি। যেমন ধরেন এক্সপোর্টের কথাই বলা হোক, যারা এক্সপোর্ট করেন বাংলাদেশ থেকে, প্রায় $55 to 60 বিলিয়ন এখন এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, এবং তার মধ্যে অনেক টাকা, প্রায় 5 থেকে 6 বিলিয়ন টাকা কিন্তু আসে নাই, এখন আটকে আছে। 2012 সালে মানি লন্ডারিং অ্যাক্ট, 23 সালে বা এটাতে আপনার হলো, অ্যামেন্ডমেন্ট হলো, কিন্তু কাজে আসলো না। এই মানি লন্ডারিং অ্যাক্টকে আপনার করার জন্য আমরা বাজেটে দেখেছি প্রতি বছরই আগে থাকতো যে বিদেশ থেকে টাকা আসলে সাম পার্সেন্টেজ, প্রথমে ছিল 10%, তারপর করলো 7%, এইবার কত করবে জানি না। টাকাটা দিলে আপনার উইদাউট এনি কোশ্চেন মানিটা আপনি ফিরে নিয়ে আসতে পারেন। মানে আমি জানি যে দুর্নীতি হয়েছে,
এবং কারা করেছে সেটাও জানা যায়, এবং তারা যদি 7% বা 10% বা 15% টাকা দেয়, সেই টাকাটা লিগেল হয়ে যাবে। তারপরেও কিন্তু টাকা আসছে না। তারপরে কিন্তু গতবার যে পরিমাণ টাকা আসার কথা ছিল, সরকার যেটা করেছিল, মনে মনে ঠিক করেছিল সেম ফিউ বিলিয়নস অফ ডলার আসবে, কিন্তু তাতে আসে নাই এই জন্যে যে মানুষের আস্থা এখনো ফিরে আসে নাই। এখন কথা হলো যে সম্পদ, টাকা আর লিগেলিটি, এটার মধ্যে একটা জিনিসটাকে আপনার এক লাইনে করতে হবে। যেমন দুবাইতে আপনি টাকা নিয়ে যান, আপনি বিদেশি ব্যাংকে টাকা রাখেন, আপনি বিভিন্ন দেশে টাকা নিয়ে যান, আবার এখনো মানি লন্ডারিং এর মধ্যে আবার এগুলো আবার প্রবলেম হয়েছে, অনেকে টাকা ফিরিয়ে নিতে চান, কিন্তু যে সম্পদটা তিনি একুয়ার করেছেন সেই সম্পদ দিয়ে উনার নয় বা করতে পারেন না, এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে চাই না। একটা লোকের এখন ধরেন আমি মনে করেন যেন কিভাবে আমি দিয়ে দেই, যেমন আইজিপিকে আমি বলে দিলাম যে উনার কর্মকাণ্ডের জন্য পুলিশ বাহিনী দায়ী নয়। এটা কি হলো? কথা হলো এটা? সারা জীবন উনি পুলিশে চাকরি করলেন, হোল লাইফ পুলিশে চাকরি করলেন, উনি ভালো করলেন, খারাপ করলেন, ভালো যখন করলেন তখন তো গর্বের সাথে তাকে বুকে মেডেল পরিয়ে দেওয়া হয়। মেডেলটা কি স্বীকৃতি নয়? মেডেলটা তো স্বীকৃতি যে উনি ভালো কাজ করেছেন। তাহলে যখন আপনার মানি লন্ডারিং করবেন বা করবেন, তখন তাকে ওই বাহিনী থেকে বাইরে বলা হবে কেন? যার জন্যে এই তো কয়েকদিন আগে পুলিশ ক্লাব আছে, ওখান থেকে তারা একটা বলেছে যে নিউজ করা যাবে না, মানে নিউজ করতে হলে সূত্র থাকতে হবে, কারণ আমি দুর্নীতির নিউজ করা যাবে না, এরকম একটা দিয়েছেন, অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেয়া হয়। কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে, কিন্তু এটা আপনি আর্মির সঙ্গে পারবেন না, কারণ আর্মির একটা ডিভিশন আইএসপিআর, যে কোনো জিনিসই হোক আইএসপিআর এর ক্লিয়ারেন্স আপনাকে নিতে হবে। তো সুতরাং একই দেশে বিভিন্ন রকম আইন থাকে, বিভিন্ন রকম আইনের সময়টা বিভিন্ন রকম। যেমন ধরেন আমার জানা মতে, যেমন ধরেন 1860 সালের যে আপনার আইনটা আছে, সেই আইনেও কিন্তু দুর্নীতি দমন করার অনেকগুলো ধারা আছে। এবং তারপরে আসলো আপনার আমাদের দেশে 1947 সালে আপনার অ্যান্টি কারাপশন ব্যুরো হলো, ব্যুরো থেকে আবার কমিশন হলো, কমিশন থেকে আবার 2013 সালে একটা অ্যামেন্ডমেন্ট হলো যে সরকারি কর্মচারীকে ধরা যাবে না, ধরতে হলে আপনার এই আগে পারমিশন নিতে হবে। কেন? এটা এই জন্যই হয়েছিল যে দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু দোষ করে যে আমি চলে গেলাম, আই এম নট এ পার্ট অ্যান্ড পার্সেল, আমার জন্য এটা করা যাবে না, এটা কতদূর আমি জানি না আইনগতভাবে। আমাদের দুই বড় ভাই আছেন, ওনারা বলতে পারবেন। জনাব ফখরুল ইমাম, আমি আসবো আবার আপনার কাছে, কিন্তু এখন যে প্রশ্নটি বারবার উঠছে যে অবসরে যাওয়ার পরে যেই বিষয়গুলো সামনে আসছে, এটি চাকরিতে থাকাকালীন সামনে আসছে না কেন? এই ব্যাপারে কি আপনার কাছে মনে হয় ইন সার্ভিস যারা যেগুলো ইন্টেলিজেন্স রয়েছে বা সরকারের যেগুলো সংস্থা রয়েছে, কোনো জায়গা থেকে এই তদন্তগুলো হওয়া উচিত বা এ ব্যাপারে আর একটু মনোযোগ দেওয়া উচিত, বা এই বিষয়গুলো সামনে কিভাবে আসা যায়? আপনার কাছে কি মনে হয়? ব্যাপারটা হলো অবশ্যই ব্যাপারটা হলো যে ইন সার্ভিসে উনি ছিলেন 34 বছর 35 বছর কাজ করেছেন এটা, এবং ওথ সবাই একটা ওথ নিয়েছেন। যেদিন উনি বিসিএস এ আসেন তারা ওথ নেন, আর্মিরা ওথ নেন, পুলিশরা ওথ নেন, বিভিন্ন সার্ভিসের ওথ একটা আছে। তারপরে এই ওথ নেওয়ার পরে যদি আপনি এগুলো করেন, তার ধরার ব্যবস্থা, দুদক আছে, বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই যে মাসুদ কামাল সাহেব বললেন যে কাউন্টার ইন্টেলিজেন্স, অ্যান্ড পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, সে রিপোর্ট করবে তো আইজি কে, অন্য কেউ, কাউকে না। আইজির ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স বোথ আর আইজি। যেমন আপনার চিফ অফ আর্মি স্টাফ, সেখানে যে ডিজিএফআই আছে, ডিজিএফআই কাকে রিপোর্ট করে? আর্মি স্টাফকে রিপোর্ট করে, প্লাস প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করে। সুতরাং রিপোর্টের ব্যবস্থা তো আছেই। এবং আমরা এটাও দেখেছি যে চাকরিরত অবস্থায় অনেক দুর্নীতি আমরা পেপারে দেখেছি, কিন্তু তার কোনো রেজাল্ট আসে নাই। রেজাল্ট আসে নাই কারণ প্রভাব। এখন আইজিপির এগেনস্টে কি রেজাল্ট নেবেন আপনি? একজন ডিজি আপনার র্যাবের বিরুদ্ধে কি রেজাল্ট নেবে? কারণ উনি তো ওটা রক্ষা করার দায়িত্বে, এখানে তো রেজাল্ট আসবে না। না, দুদক তো স্বাধীন প্রতিষ্ঠান, তারা তো নিতে পারে ব্যবস্থা, অভিযোগ এলে ওনারা তো ব্যবস্থা নিতেই পারে। যারা ইনভেস্টিগেশন করে, দুদক তো একটা হাফ হার্টেড হয়েছে। দুদক তো অনেক ক্ষেত্রে পুলিশকে ইনভেস্টিগেশন দেয়, দুদক অনেক ক্ষেত্রে আপনার অন্যান্য এজেন্সিকে ইনভেস্টিগেশন দেয়, দুদক নিজেও ইনভেস্টিগেশন করার ক্ষমতা রাখে, অধিকার রাখে। কিন্তু এখন শুধু অ্যাপ্লিকেশনের উপরেই
বা কাউকে ইনভেস্টিগেশন করার দিকে যায়। তবে এটা আপনি যেটা বলেছেন সেটা হলো আসল কথা, যে ইন সার্ভিসে আমরা কিছুই করতে পারি। অসংখ্য ধন্যবাদ। service আমি যেমন আসবো আবার থাকে, আপনার সেই কাছে, লাগে। একটু শুনে আসি, এরপরে আবার এটা আসবো। করতে হবে। জনাব মাসুদ আহমেদ তালুকদার। জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো কথা আসছে, কিছু কিছু অনেক কথা অনেকেই বলে গেছেন। খুরশিদ ভাই বলেছেন, জনাব ফখরুল ইমাম বলেছেন। আপনি জনাব খুরশিদ আলমকে যখন একটা কথা বলেছেন যে একসময় বলা হতো দুদুককে নখ দন্তহীন ব্যগ্র, জনাব খুরশিদ আলম ডিফেন্ড করলেন যে না, এদের এখন নখও গজাইছে, দাঁতও গজাইছে। কিন্তু এই নখ এবং দাঁত দিয়ে আমরা প্রকৃত দুর্নীতিবাজরে যতটা কামড়াইতে বা খামসাইতে না দেখি, তার চাইতে বেশি দেখেছি এই রাষ্ট্রীয় সরকার যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের বিরোধী রাজনীতি যারা করে তাদের ক্ষেত্রে এই নখ এবং দন্তের ব্যবহার আমরা বেশি দেখেছি। যেমন কি দেখেছি, এই যে দেখেন, আপনার প্রায় দুইজনে, যেমন ফখরুল ইসলাম বলছেন, আপনি বলেছেন, জনাব খুরশিদ আলম বলেছেন যে একজনের বিরুদ্ধে অভিযোগ আসলেই মিডিয়া তাকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে, তার প্রাইভেট লাইফ, অথবা দেখা গেল ট্রাইলে গিয়ে ওই লোকটা খালাস হয়ে যাবে। এগুলোর উৎপত্তি কোথা থেকে আসলো? আপনি দেখেন, এরা এখন এই যে ক্ষমতায় বসে যে সকল প্রতিষ্ঠানের হেডরা দুর্নীতি করছে, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকার, তাকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যারা দেশের নাগরিক, আমাদের মনে রাখতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার সময় এই সকল ব্যক্তিদেরকে ব্যবহার করে সরকার ক্ষমতা দখলে দুর্নীতি করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে ওই সকল ব্যক্তিরা দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেলেন, যে আমরা দুর্নীতি করে যেহেতু সরকারকে ক্ষমতায় বসিয়েছি, সুতরাং ক্ষমতায় যে সরকার আছে, আমরা যখন ওই ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করব তখন তারা আমাদেরকে ইন্ডালজেন্স দিবেন, তারা আমাদের ব্যাপারে উদাসীন থাকবেন, যার উদাহরণ আমরা দেখছি। এবং আপনি নিজেই বলেছেন, এনারাও বলেছেন 14, 18, 2009 নির্বাচনে কার কি ভূমিকা, সে কথাগুলো আপনাদের এখানে আসছে। ব্যবস্থাটা হল, বিষয়টা হলো কোনখানে দেখেন, যাদের এই যে আপনি একটা জিনিস বলছেন, ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, প্রফেসর ইউনূস, এইরকম জাতীয়, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন প্রাইম মিনিস্টার, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আসলো। মামলার বিচার চলাকালীন সময় দেশের সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সকল মন্ত্রীরা প্রতিনিয়ত জাতীয় টেলিভিশনে বক্তব্য দিয়ে যেতেন মামলা বিচার চলাকালীন সময়। অথচ আজকে দেখেন, জনাব খুরশিদ আলমই বলতেছেন যে বিচার চলাকালীন সময় কারো বিরুদ্ধে পাবলিক মিডিয়াতে কোনো বক্তব্য দেওয়া উচিত না, যাতে তার মান ইজ্জতের হানি হয়। উনি বলছেন যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না একদম হয়, সর্বশেষ until আদালত and কর্তৃক, unless। ওইটা উনি না, অর্থাৎ সর্বশেষ আদালত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে। Until and unless, আমি yeah। অনেক টকশোতে আপনার এখানেও বলেছি যে খালেদা জিয়ার সাজা হয়েছে, ইলেকশন করতে পারবে না। অথচ আমাদের সংবিধানের সংশ্লিষ্ট আর্টিকেল 66 সাব আর্টিকেল 2-তে বলাই আছে, 2D-তে বলা আছে, যতক্ষণ পর্যন্ত সর্বশেষ আদালত সাজা এক্সজস্ট না করবে এবং মিনিমাম 2 বছর না থাকবে, ততক্ষণ পর্যন্ত হি অর শি উইল নট বি ডিসকোয়ালিফাইড। কিন্তু এখন দেখেন প্রতিষ্ঠানগুলো কি করছে, যারা ম্যাডাম খালেদা জিয়াকে কোয়ালিফাই করবে নির্বাচনের জন্য, তারা সরকারের ইঙ্গিতে কি করলেন, তাকে ডিসকোয়ালিফাই করে দিলেন। আমরা যেসব জায়গায় আপিল করতে গেলাম সেখানে আমরা কিছুই পেলাম না। তাহলে বিষয়টা হলো এই যে এখন সরকার যদি তার বিরোধী রাজনীতির লোকদেরকে অভিযোগ এনে পাবলিক মিডিয়ায় যাদেরকে কোর্ট প্রসিকিউট করতেছে তাদেরকে যখন প্রসিকিউট করে এইভাবে, তখন এবং এই সব করতে গিয়ে যাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং এই ব্যবহারিতে আপনি লক্ষ্য করেছেন, আপনি দেখেন, আপনি হেফাজতের কথা বললেন, এই বেনজির সাহেব প্রতিদিন আমি ওনাকে মিডিয়ায় দেখতাম, এবং উনি যে অশালীন বা ঔদ্ধত্যপূর্ণ কথা বলতেন, আমি রাজনীতিবিদদেরকেও সেরকম কথা বলতে শুনি নাই। উনি বলতেন কি কারণে, ওনার মনে হয়েছে যে সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং সরকার একটা শক্তিশালী প্রতিষ্ঠান, এই কারণে যে জনগণ তাকে ভোট দেয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রটা ছিল ভিন্ন। আমাদের দেশের সরকার ক্ষমতায় আসে জনগণের ভোট ছাড়া, আর এই ভোটের ব্যবস্থা তারা করেছে, তারাই পরবর্তী সময় কিন্তু এই দুর্নীতির দায় তাদের ঘাড়ে এখন এসে গেছে এবং তাদের দুর্নীতির খতিয়ান বের হচ্ছে। এখন একটা জিনিস আপনি দেখেন, একটা ঘটনা বলি, এই বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন একটা মন্ত্রণালয়ে। আপনি যে কথাটা বলেছিলেন যে সরকার কোনো প্রতিষ্ঠানের বড় আমলা অপরাধ করলে তার সাজা হয় না, ক্ষুদ্রদের হয়, ছোটদের হয়। আমি রাজনীতিবিদরাও কত অসহায় সেটাও আপনাদেরকে বুঝাবার জন্য কথাটাই আমি সেই প্রতিমন্ত্রী মহোদয় 2টা প্লট নিয়েছিলেন, একটা তার এবং তার স্ত্রীর নামে, এবং তার মন্ত্রণালয় ওই সময় যিনি সচিব ছিলেন, আমরা পত্রিকায় দেখছি তার বিরুদ্ধে অভিযোগ হলো 6টা প্লট নেওয়ার। মজার জিনিস কি জানেন,
এই বর্তমান সরকারের প্রতিমন্ত্রী তিনি, তার বিরুদ্ধে মামলা হলো, এখন পর্যন্ত তার মামলা চলমান। কিন্তু তার অধীনে যে মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন, আমি তাকে চিনি, আমাদের কন্টেম্পোরারি ইউনিভার্সিটি, আমি তার নাম বলছি না ইচ্ছা করে, তার বিরুদ্ধে মামলাও হলো না, তার কোনো সাজাও হলো না। তাহলে দেখেন আপনি যে রাজনীতিবিদরা, ওই যে ক্ষুদ্র কর্মচারী সরকারি শুধু তারাই অসহায়তা না, রাজনীতিবিদরাও এই সকল ক্ষমতাবান আমলাদের কাছে অসহায়। অর্থাৎ এটার কারণটা হলো কি, সরকারের কাছ থেকে একচ্ছত্র আনুকূল্য তারা কেন পাচ্ছেন? এরা পাচ্ছেন এই কারণে সরকার এদেরকে, সরকারের নানা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এদেরকে সরকার ব্যবহার করেছে। পরবর্তী সময়ে তারাও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারকে ব্যবহার করেছে। এখন আমার বক্তব্য অন্য জায়গায়। দেখেন, ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্সের দায়িত্ব হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যিনিই বসে থাকবেন তার দৈনন্দিন, প্রতিনিয়ত তার দৈনন্দিন কার্যক্রম, তার আচার ব্যবহার, তাকে যেমন মনে করেন এই যে আজিজের বিরুদ্ধে আজকে এত কথা হচ্ছে, আজিজ তো সেনাবাহিনী প্রধান ছিলেন। এই সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীটা কে? সেনাবাহিনী হলো আমাদের, এই সেনাবাহিনী আছে, দেশের স্বাধীনতা আছে, সেনাবাহিনী থাকবে, আমাদের দেশের সার্বভৌমত্ব থাকবে। সুতরাং এই প্রতিষ্ঠানকে কারো ইচ্ছায় অনিচ্ছায় আমাদের তাদের ইমেজ বা চরিত্র মেলাইন হবে, এটা তো আমাদের কোনো নাগরিক হিসাবে কারো চাওয়া না। কিন্তু আজিজ সাহেব আজকে যে কাজটি করে গেছেন, তার কথা মনে হলে কিন্তু বিবেকবান সৎ ব্যক্তিরা কিন্তু আজকে বিব্রত হচ্ছে। তো আমার কথাটা ছিল এইখানটাই, এই সকল মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি জনগণের সরকার হতো, আসলে আমি সত্যিকার অর্থে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা যদি দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল না করতেন, তাহলে ওই সকল সরকার, ওই সরকারকে ক্ষমতা দখলে যারা অন্যায় সহযোগিতা করতেন, তারাও ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করতে পারতেন না। আমাদের আজকের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এইটা। তো সেই জন্য আমার লাস্ট কথাটা হলো এইরকম, আপনি দেখেন কি দুঃখজনক, আজকে মানে সম্পাদক পরিষদ আছে একটা, তারা আমাদের দেশের পুলিশ অ্যাসোসিয়েশনের একটা বিবৃতিকে কিভাবে কাউন্টার করেছে আপনি দেখেন। এখন দেশে অপরাধী আছেই, জনাব খুরশিদ আলম একটা কথা বলেছে, বেনজির কোথায় আছে আমরা জানি না। দুদক নাও জানতে পারে, বা দুদক জানলেও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে জানাবার হয়তো কোনো কথা নাই, বা তারা, কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত বেনজির দুর্নীতিবাজ এটা যদি প্রমাণ না হয়ে থাকে, আমাদের আইনটা কি? একজন মানুষ দুর্নীতিলব্ধ সম্পদ পাচার করতে পারে, কনভার্ট করতে পারে, সেই কারণেই কিন্তু তার সম্পত্তি দুদকের কাছে মনে হলে তারা আদালতের কাছে দরখাস্ত দিয়ে এটাকে কনফিসকেটেড করায়, অলরেডি করেছে ডিউরিং ইনকোয়ারি। তাহলে আপনারা যদি এখনো মনে করেন যে বেনজির কোনো দুর্নীতি করছে বলে আপনারা বিশ্বাস করতে পারছেন না, তাহলে আপনি স্ববিরোধী আচরণ করছেন, তাহলে আপনি কোর্টে দরখাস্ত দিয়ে তার সম্পদকে কনফিসকেটেড করালেন কেন? তাহলে বিষয় হলো যে আপনারা যা কথা বলেন আর আপনারা যা কাজ করেন, এই প্রত্যেকটাই আপনারা যত নামে এই প্রতিষ্ঠানকে আপনারা স্বাধীন বলতে চাচ্ছেন, এই প্রতিষ্ঠান স্বাধীন হিসাবে কার জন্য কাজ করতে পারছেন? অর্থাৎ এই দুর্নীতি দমন কমিশনের, ম্যাডাম খালেদা জিয়ার সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন কমিশন করে গেছিলেন, এবং এই দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করতে কারা অন্তরায়? নিশ্চয়ই অত সাহস জনাব খুরশিদ আলমের নাই যে তাদের নাম বলবে। আমি আবার আসবো জনাব খুরশিদ আলম খান, আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনি শুনছিলেন বেশ কিছু বিষয়, সেগুলো নিয়ে আলাপ করবেন। পাশাপাশি যেটি বলা হচ্ছে যে সার্ভিসে থাকাকালীন ততটা সামনে আসে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের, যতটা অবসরে গেলে আসে, এই বিষয়টিও আপনি হয়তো বলছিলেন যে অভিযোগ পেলেই আপনারা ব্যবস্থা নেন, সেটি তো আছেই, এর বাইরেও শতপ্রণোদিত হয়ে বা অন্য কোনোভাবেও বিষয়গুলো সামনে আনা যায় কিনা সেটিও বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আগে আমি আমাদের সিনিয়র ফ্রেন্ড মিস্টার মাসুদ আহমেদ তালুকদারের কিছু প্রশ্নের উত্তর দিই। উনি বলেছেন যে সরকারি দলের ব্যক্তিরা, মন্ত্রীরা টিভি মিডিয়াতে বলছে যে উনি দুর্নীতিবাজ, এই সেই। ঠিক একই কথা তো আপনারাও বলছেন, রিভার্স ওয়েতে যদি আমি ধরি যে আমার বিরুদ্ধে ফলস কেস আনা হয়েছে, এটা কোনো কেসেই না, এইটা আমাকে হিউমিলেট করার জন্য করা হয়েছে। সরকার যেভাবে বলে তার চেয়ে দ্বিগুণ স্পিডে আপনারা বলেন। তাহলে আপনারা আর সরকারের মধ্যে ওখানে বলার ক্ষেত্রে পার্থক্য কোথায়? এক। নাম্বার টু হলো, আমার ফ্রেন্ড বলেছেন যে খালেদা জিয়া 66(2)(d)তে বার,
যতক্ষণ পর্যন্ত ফাইনাল অ্যাডজুডিকেশন না হবে। এখানে কিছু Disqualified একটু হয়। কিন্তু ফ্যাক্ট আছে, কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট আছে, অ্যাপেলেট ডিভিশনের, ওয়ান্স আপনি যদি কনভিক্টেড হয়ে যাবেন, কনভিক্টেড হয়ে গেলে আপনি বার হয়ে যাবেন 66(2)D অনুযায়ী 2 বছরের উপরে হতে হবে এবং এটা মরাল টার্পিচিউড হবে, নৈতিকতার খলন হতে হবে। এই দুটো কন্ডিশনে যদি হয় তাহলে আপনি বার হয়ে যাবেন। আপনি ইলেকশন করতে পারবেন আনলে যদি আপনি অ্যাকুইটাল হয়ে যান। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকুইটাল না হবেন, মানে খালাস না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারবেন না। আপনার আপিল পেন্ডিং, তার মানে এটা না যে আপনি করতে পারবেন। এটি কিন্তু এরশাদের মামলা থেকে শুরু করে অনেকগুলি মামলায়, খালেদের মামলায় বলেন, অনেক মামলায় এটা ডিসাইড হয়েছে। এবং এটা আজকে না, আজকে থেকে প্রায় 20-25 বছর আগে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই সিদ্ধান্ত হলো ওয়ান্স একটা কোর্ট যদি একটা ব্যক্তিকে 2 বছর বা তার অধিক দণ্ড দেয় এবং সেটি যদি নৈতিকতার খলন হয় তাহলে সে বার হয়ে যাবে যতক্ষণ অ্যাকুইটাল না হবে। তো এটা তো বারবার রিটেরেশন হচ্ছে ইন্টারপ্রিটেশনে। তো কাজে এখানে লালু প্রসাদ যাদব বা জয়ললিতা, এখানে আমার বন্ধু যে একটা একটা পলিটিক্যাল গন্ধ খুঁজতে চাচ্ছেন, আমি মনে করি এখন হয়তো বা ওনার কিছু ক্লিয়ার হবে। আর যদি মাসুদ ভাইয়ের ক্লিয়ার নাও হতে পারে, যেহেতু উনি একজন বড় রাজনৈতিক নেত্রীর একজন উপদেষ্টা, কাজে ওনার প্রোফাইল অনেক উপরে। আচ্ছা, নাম্বার 3 আরেকটা কথা বলে, মিস্টার ফখরুল ইমাম সাহেব একটা কথা বলেছেন যে 2013-তে গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য স্যাংশনের প্রয়োজন। এটা করা হয়েছিল 32-এর ক, দুর্নীতি দমন কমিশন আইন 16 নম্বর আইন 2013। এটা সংশোধন করে অনেকগুলি সংশোধনী নিয়ে আসছিল, তার মধ্যে একটা সংশোধনী ছিল 32-এর ক, মানে কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে যদি কোনো প্রসিকিউশন করতে হয় গভর্নমেন্টের অনুমতি লাগবে। এই মামলাটা PIL হলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়ে 32-এর কটা চ্যালেঞ্জ করা হলো 32 ক, এবং এই চ্যালেঞ্জের পরে হাইকোর্ট ডিভিশন এটাকে আল্ট্রাভায়ারেটস ডিক্লেয়ার করলো এবং গভর্নমেন্ট এই সিদ্ধান্তটাকে মেনে নিলেন এবং গভর্নমেন্ট এর বিরুদ্ধে কোনো আপিল করেননি, একদম আপিলে যায়নি, স্টিল এটা অ্যালাইভ। কাজে 32-এর ক এখন স্ট্যাটিউটে আর নাই, ইট ইজ ভার্চুয়ালি রিপিলড বাই ডিন্ট অফ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। কাজে 32-এর ক হ্যাজ নো ম্যানার অফ অ্যাপ্লিকেশন এই কেসে। আর 47-এ যেটা আসছে সেটা হলো অ্যাক্ট 2 অফ 1947, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, কিন্তু দুর্নীতি দমন কমিশন ব্যুরো হয়েছে আন্ডার দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958, তারও অনেক পরে। হ্যাঁ, কাজেই এখানে ব্যুরো হওয়ার পরে ব্যুরো দীর্ঘদিন কাজ করেছে, অনেকগুলি তাদের ট্রায়াল আছে, অনেকগুলো কনভিকশন হয়েছে, অনেকগুলো অ্যাকুইটাল হয়েছে। তারপরে কমিশন হলো 2004 সনে। এই কমিশন 2004 সনে হওয়ার পরে বিধি হয়েছে 2007 সনে। আপনারা যারা জানেন আইনের জগতের সঙ্গে ইনভলভ, বিধি ছাড়া কাজ করা যায় না। ওই জন্য 2000, যেমন মানি লন্ডারিং আইন হয়েছে 2012 সনে, প্রথম হয় 2002, তারপর হয় অর্ডিন্যান্স 2008, তারপর হলো 2009, তারপর হলো 2012, তারপরে 2015 সনে একটা ছোট্ট সংশোধনী আসছে, সেখানে BFIU, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে একটি আইনি কাঠামো আকারে স্বীকার করে নেওয়া হয়েছে। আরেকটা হলো CID, পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে কিছু প্রেডিকেট অফেন্স ইনভেস্টিগেশন এটা করার জন্য। এই ধরনের 9টা এজেন্সি আছে, তার মধ্যে CID একটা। এরপরে কিন্তু মানি লন্ডারিং আইন কিন্তু আর কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। দেখুন, বিধি CID ক্ষমতা পেল 2015 সনে আর বিধি হলো 2019 সনে। দ্যাট মিনস CID এই পর্যন্ত 2টো মামলা সাকসেসফুলি ট্রায়াল শেষ করেছে, কনভিকশন হয়েছে, বাকিগুলো সব আন্ডার প্রসেস। দ্যাট মিনস তার বিধি আসছে 2019 সন থেকেই ওরা ইফেক্টিভ হয়েছে, যদিও সে ক্ষমতা পেয়েছে 2015। বিধি ছাড়া মামলা করা যায় না, খুব ডিফিকাল্ট। এটা প্রত্যেকটা কোর্টের প্রত্যেকটা স্টেজে আপনাকে ব্যাখ্যা দিতে হয় আপনার বিধিতে কোন ভিত্তিতে কাজটা করলেন। আর বিধিতে এমন কোনো প্রভিশন রাখা যাবে না সেটা মূল আইনের সঙ্গে যেটা সাংঘর্ষিক। মূল আইনের সঙ্গে যদি কোনো বিধি সাংঘর্ষিক হয় সেটা আল্ট্রাভায়ারেটস টু দ্য কনস্টিটিউশন হয়। এই ধরনের দুদকের বেশ কিছু আপনার বিধি চ্যালেঞ্জ হয়েছে। ইমার্জেন্সি পাওয়ার রুলসের কয়েকটা ধারা তো হাইকোর্ট ডিভিশন বাতিলই করে দিয়েছে, বিকজ এটা কন্ট্রারি টু দ্য বেসিক যেটা অর্ডিন্যান্স সেটা। তো এই ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন নখদন্তহীন বা এই কথাটা আসলে নখদন্তহীন না, হচ্ছে নখদন্ত আছে ঠিকই, কিন্তু সেটাকে আঘাত করে বা আঁচড় দেয় যতটা না বিরোধীদের, তার চেয়ে অনেক কম। এটি ওনার বক্তব্য। এটা মাসুদ ভাইয়ের বক্তব্যের সঙ্গে মাসুদ ভাই যেটা পলিটিক্যাল স্ট্যাটাস একেবারে মিলে গেছে, কারণ মাসুদ ভাই তো রাজনৈতিকভাবে একজন বড় দলের বড় নেত্রীর উপদেষ্টা।
আন্তর্জাতিক বিষয়ক, তাও মাসুদ ভাইয়ের প্রোফাইল কিন্তু অনেক বড়। উনি শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও। কাজে মাসুদ ভাই এই কথাটা না বললে তো উনি জাস্টিফাই হবে না। জি, আজকে না, মাসুদ ভাইয়ের কথা একটি বক্তব্য আছে, কিন্তু পাবলিক পারসেপশন যেটি খুশি আপনি বলবেন, সেটি হচ্ছে আইনি ব্যাখ্যা তো আছেই, অবশ্যই আপনি সেই বিষয়গুলো একেবারে মানে স্পষ্ট করেছেন, কিন্তু একেবারে সাধারণ মানুষের যেটি বোঝবার বিষয় সেটি হচ্ছে যে যখন ওনারা দেখে পলিটিক্যালি যারা বিরোধী থাকে তাদের ক্ষেত্রে বিমানবন্দরে আটকানো হচ্ছে, বা তাদের বিদেশে নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনোভাবে তারা আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে যেই মানে হিন্ডারগুলো তৈরি হচ্ছে, অবস্টেকেলগুলো তৈরি হচ্ছে, মানে সেই বিষয়গুলোর ক্ষেত্রে যে যখন একজনের ব্যাপারে অভিযোগ আসছে, আপনার ভাষায় যেটি বলছেন, আইনের ভাষায় অভিযোগ আসছে, প্রমাণিত হয়নি, কিন্তু তারপরেও তো তার বিদেশে নিষেধাজ্ঞার ব্যাপারটি কি সেইভাবে আসা উচিত ছিল কিনা? না, দেখুন, বিদেশে নিষেধাজ্ঞা আর্টিকেল 36 অফ দি কনস্টিটিউশন। আপনি বিদেশে যাওয়া আসা করার ক্ষেত্রে, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, আপনার ফ্রি মুভমেন্টের ক্ষেত্রে সংবিধানে একটা অধিকার দিয়েছে আপনাকে, সেই অধিকার আপনি এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে বিদেশে যাওয়ার ডেভার করা যাবে বা যাবে না, এই ব্যাপারে কিন্তু আমাদের 2021 সালের সেপ্টেম্বর মাসে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত হয়েছে। যেমন আজকের যে স্টেপটা, এটা কিন্তু মানে মোরলেস মানে সবাই মোটামুটি খুব স্বাধীনতা জানিয়েছে বা অ্যাকসেপ্ট করেছে, যেটি মতিউর রহমানের ক্ষেত্রে ঘটেছে বিদেশে, কিন্তু এই ধরনের মানে পাবলিকের চাওয়া যেটি এক্সপেক্টেশন, শুনেন, পাবলিকের চাওয়া একটা জিনিস, একটা পাবলিক পারসেপশন, একটা পাবলিক অপিনিয়ন, ইটস এ একটা আনরিটেন ল, ইটস এ আনরিটেন ল। একটা পাবলিক অপিনিয়ন ইজ দ্য হাইয়েস্ট অপিনিয়ন, এটা আনরিটেন ল। কিন্তু আমি তো পাবলিক অপিনিয়ন অথবা পত্রিকার নিউজ পেপারের উপর আমি একটা সোর্স হিসেবে কাজ করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি অথেন্টিসিটি এক্সামিন করে সত্যতা না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আগাতে পারবো না। কাজে আপনাকে ধরে রাখতে হবে যে দুদক যে কাজটা করতে চাচ্ছে অথবা যে কাজটা করছে সেটা ফুললি তাকে 100% লটা কমপ্লাই করে করতে হবে। শুধু ল না, স্ট্যাটিউট না, সুপ্রিম কোর্টের অনেকগুলো রায় আছে, দিক নির্দেশনা আছে, কোন কোন ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন সেগুলোও কিন্তু আপনাকে মানতে হবে। ইট ইজ বাইন্ডিং আপন দুর্নীতি দমন কমিশন অ্যাকর্ডিং টু আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন। এটা আমাদের জন্য না, সবার জন্য, ইভেন কি গভর্নমেন্টের প্রত্যেকটা বডি, পাবলিক সার্ভেন্ট, সবার জন্য অ্যাপ্লিকেবল। তো কাজে এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আমাকে আইনটা মেনে চলতে হবে। এখন আপনি যদি মনে করেন না আইন টাইন মানার দরকার নাই, পত্রিকায় আসছে ধরো মারো কাটো তারা ফাঁসি দাও, আমাদের দেশ তো সেই ধরনের রাষ্ট্র না। মাসুদ ভাই মনে সেই ধরনের রাষ্ট্র চাচ্ছে না। জনাব ফখরুল ইমাম, যে বিষয়গুলো আসলে বলছিল যে এই যে দুর্নীতি দমন কমিশনের আইনের ক্ষেত্রেও নানা রকম সীমাবদ্ধতা রয়েছে, অনেক বিষয়গুলো তাদেরকেও মানে মাথায় নিয়ে কনসিডারেশন নিয়েই আগাতে হয়। এই জায়গায় আমরা জনগণ যেভাবে মানে একেবারে তড়িৎ সব কিছু চাচ্ছি, সেই জায়গায়কেও আপনার মনে হয় কিনা যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় তো আইনের তো সীমাবদ্ধতা থাকবেই, কারণ আইন তো একটা দীর্ঘ প্রক্রিয়া চলে এবং সেটা বিভিন্ন স্টেজে এসে এটার অনুসন্ধান হয়, সেটা বিচার কার্য হয়, তারপর হয়। কিন্তু সদিচ্ছারও কি কোনো অভাব আছে মনে করেন? বিচারকের অভাব তো আছেই, সদিচ্ছারও কি অভাব আছে মনে করেন? কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে এখনো। আমি বলছি সদিচ্ছার কোনো অভাব আছে মনে করেন? কার? রাজনৈতিক সদিচ্ছা প্রতিষ্ঠান হিসেবে। জি, দুদকের সরকার বারবারই বলেছে তারা বিচারকে আরো ত্বরান্বিত করার জন্য অনেক স্টেপ তারা নিয়েছে, কিন্তু কার্যত এই স্টেপগুলো দেখেন, কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সেটাও আর অনেক সময় লেগে যায়, কোনো রকম এদের আবার ফাইন্যান্স মিনিস্টার যায়, অনেক ঝামেলা। তো সুতরাং আমার যেটা মনে হয় যে এগুলা ভঙ্গন করার জন্যে একটা শর্টকাট পদ্ধতি দরকার। একটা শর্টকাট পদ্ধতি কি? আমার আইনের উৎসটা কোথায়? আইনের উৎস হলো পারসেপশন অফ দ্য পিপল। দ্য পিপল যেটা ভাবে সেটাই তো আইন হওয়া উচিত। এবং সেটা কিভাবে হয়? যে আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয় এবং মনে করা হয় যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে, সরকারের কর্মকাণ্ডগুলাই পিপলস মাইন্ডের রিফ্লেকশন। কিন্তু আমাদের এখানে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা এমন রিফ্লেকশন হচ্ছে যে আমরা দেখি যে আমরা যেদিন একদিন ভোট দেই, যে আশায় ভোট দেই, এখন পরবর্তী পর্যায়ে দেখা যায় বিভিন্ন জটিলতার কারণে আমার যে মনের ইচ্ছা, যেটা আমার পারসেপশন, যেটা আপনিও বললেন যে আজকে একটা লোক দুর্নীতি করেছে, কালকে পেপারে বেরিয়েছে, পরশুদিন তার বিরুদ্ধে আমরা কিছু একটা দেখতে চাই কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু না পারলেও কি হয়, লোকজন কিন্তু জেনে ফেলে। আপনি কি করেন না করেন সেটা লোকজন জেনে ফেলে। এখন যখন এটার দীর্ঘসূত্রিত প্রক্রিয়া বেশি চলে যায় তখন লোকজনের কিন্তু ওই সরকার
এবং আইনের প্রতি একটা অনীহা জন্মায়। সেই জন্যই এই করাপশনগুলো বারবার আসে। এমন কোনো যদি আইন করা যেত, যে এটাতে খুব সোজা জিনিস, যে ইনভেস্টিগেশনগুলো আপনার সংবাদপত্র করেছে, সাংবাদিকরা করেছে, ইনভেস্টিগেশন জার্নালিজম আজকে পৃথিবীতে কিন্তু খুব খুব কদর পাচ্ছে। এই ইনভেস্টিগেশন জার্নালিজমকে যদি আইনের কোনো দেওয়া যেত, মানে কোনো একটা ধারার মধ্যে এটা আনা যেত, যে ইনভেস্টিগেশন যে তারা করেছে সেটা অন্তত ধারা ধরে আমরা কিছুটা তারে শাস্তির ব্যবস্থা করি, বা কিছুটা আটকাই, বা কিছুটা একটা করি। যেমন ধরেন উনি আদালতে করেছেন, যে আদালতে দরখাস্ত করেছেন বেনজির সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, কিন্তু আমরা শুনেছি যে দিন জব্দ হয়েছে তার আগে 2 দিন আগে উনি 80 কোটি টাকা নিয়ে চলে গেছেন। সুতরাং এইগুলা তো সবই, কোনো তো লুকানো থাকে না। কোনটা লুকায়? আইনের শাসনটা লুকিয়ে থাকে। এটা কিন্তু তাড়াতাড়ি করা যাচ্ছে না, বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করা যাচ্ছে না, আর আমি যে বলবো যে কালকে করে ফেলেন সেটাও করা যাচ্ছে না। সুতরাং এইটার মধ্যে আমার মনে হয় যেখানে সিনিয়র 2জন যে আইনজীবী আছেন, এমন কোনো কিছু করা যায় কিনা শেষ করতে হবে। যেটাতে পারসেপশন ঠিক থাকে, লটাও ঠিক থাকে। এটা আমাদের জন্য আজকে খুব জরুরি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। শেষ করবো আমি। মাসুদ আহমেদ আপনাকে তালুকদার। ধন্যবাদ। দেখুন, জনাব খুরশিদ আলম বললেন 32-এর ক, অর্থাৎ সরকারি কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে মামলা করলে যে স্যাংশন দেওয়ার, যেটা আইনে ছিল না, সেটা যখন হাইকোর্ট বললেন যে না এটা ঠিক হয় না, আইনের সাথে অসঙ্গতিপূর্ণ, সরকার কিন্তু এখানে আপিল করলেন না। সরকারের পছন্দ মতো জায়গায় কিন্তু আপিল করেন না। এক, না, এটা তো আমি চাবি স্যার, না প্লিজ, আমি সরকারকে আপনি অ্যাপ্রিশিয়েট করা উচিত। না না, আমি আপনাকে বলি, জি, সরকার তো আপিল করেন। হ্যাঁ, ওটা মেনে নিছে হাইকোর্টের রায়টা। আপনি দেখেন 66(2)(d) যেটার কথা বনি বলছেন, বিরোধী দলের রাজনীতির নেতাদেরকে যখন প্রহসনের বিচার করে সাজা দেওয়া হয়, ওটার উদ্দেশ্যই হয় নির্বাচন থেকে তাদেরকে বার করে রাখার জন্য। আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ যখন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাইলেন, হোসেন মোহাম্মদ এরশাদের সাজা হওয়ার পর 5টি আসনে নির্বাচন করলেন তিনি, জনাব ফখরুল ইমাম জানেন, জনাব মহিউদ্দিন খান আলমগীর, মায়া, তাদের কনভিকশন বহাল থাকাকালীন সময় তারা ইলেকশন করলেন, এরা মন্ত্রী থাকলেন। ওনারা যেহেতু সরকারি রাজনীতি করে, অতএব এখানে কোনো সমস্যা হয় না। হয় কাট্টা বেগম খালেদা, উনি বলছেন মামলা তো ধীর গতিতে চলে, ইউনিসের মামলা উদাহরণ দিলে 2.5 বছর চলছে। জনাব তারেক রহমান এবং ডক্টর জোবায়দুর রহমানের নামে এই সরকার একটা মামলা করেছিলেন, সেই মামলায় টানা 17 দিন সাক্ষী নিয়েছে। সরকার না দুদক করেছেন, মানে ওই সরকারের ইঙ্গিতে করেছেন আর কি ওনারা। সেই মামলায় 17 দিন পর পর, অথচ সরকারের কোন ব্যক্তিরা যখন এই মামলার আসামি হয়েছেন, তাদের মামলার কবে তারিখ পরে এটা কেউ জানেই না। মাসুদ ভাই, ইনএফিশিয়েন্ট রায়। না প্লিজ আমার কথাটা শুনে নেন। এটা ব্যাপারে কি উনি আমি যাব, আমি শেষ করি, আমি আমার কথাটা দিব। না আমি আমার কথাটা শেষ করি। 17 দিনের ব্যাপারটা উনি একটু বলেন। আমি আমারটা শেষ করিনি, তারপর বলেন আপনি। মাসুদ ভাই বলেন। আমি শেষ করিনি। তো এখন তারেক রহমানের বিরুদ্ধে মামলা যখন, আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যখন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা, তখন করেন কি ওই সকল মামলার সঙ্গে রেলের ইঞ্জিন লাগাইয়ে দেন। আর সরকার দল যারা করে বা সরকারকে যারা ক্ষমতায় রাখতে যারা সহযোগিতা করে, তাদের মামলার সঙ্গে ইঞ্জিন থাকলে খুলে রাখা দেয়। এই হলো মামলার গতির সাথে। আমার লাস্ট কথা, এরপর লাস্ট কথা হলে দেখেন পিক এন্ড চুজ হচ্ছে এই সরকারের। আমি লাস্ট এইভাবে করে দেই তো ম্যাডাম, আমি লাস্ট শেষ করে দিচ্ছি, 1 মিনিট সময় দিতেই হবে। আমি বলি আমার লাস্ট কথাটা এরকম বলে দিচ্ছি আমি, আমাকে দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যদি ইলেকশন কমিশন কনভিকশনের কারণে যদি তার নির্বাচনে প্রার্থিতা অবৈধ হয়ে যায়, তাহলে এটা হোসেন মোহাম্মদ এরশাদের হওয়া উচিত ছিল, এটা মহিউদ্দিন খান আলমগীর হওয়া ছিল, মায়ার কিন্তু সুতরাং আমার কথা লাস্ট কথা এইরকম যে সরকার যদি পিক অ্যান্ড চুজ না করে, সরকার ইলেকশন কমিশন কাদের কি, আমি আরেকবার বলছিলাম আপনার এখানেই, যে অবসরপ্রাপ্ত সরকার সমর্থিত যে সমস্ত আমলা, সেটার পুনর্বাসন কেন্দ্রই হলো নির্বাচন কমিশন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কথা বলি, মাসুদ ভাই একটা কথা বলেছেন, আপনার তারেক রহমান আর জুবাইদার 17 দিনের সাক্ষী হচ্ছে। আপনি জানেন তারেক রহমান জুবাইদুর রহমানের মামলায় আপনার ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়াল, আপনাদের গ্যাজেট হয়েছে, পেপার বিজ্ঞাপন হয়েছে, ওনারা হাজির হননি। তো ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়াল তো এভরিডে এভিডেন্স দিবেই। আপনি ভিসা আমার ওনার প্রতি আমার যথেষ্ট সম্মানবোধ নিয়ে কথাটা আমি বলছি, আইনে কিন্তু এইরকম পিসমিল নাই
যে পলাতকের ক্ষেত্রে আমাকে সাজা একরকম, interrupt বিচার করা একরকম উচিত। হবে, আর যারা মামলা মোকাবেলা করছে দেখুন, কারণ মামলায় পলাতক আসামি খালাস হয় না, না হয়, এটা আমার হয়, বন্ধুর জানা হয়, উচিত। হয়, এরকম কোন হয়। ভিন্নতা কোনো পলাতক- নাই আইনে এবং আপনি একটা বিচারের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে। দিয়েছিলেন স্টেট ডিফেন্সের জন্য, এবং এই সেই জন্য আপনার application খারিজ আইনমন্ত্রী হয়ে সেটাকে গেছে। নিয়ে আইনমন্ত্রী ওই মামলার আদেশের জন্য যেদিন আমি দরখাস্ত দিলাম যে তারেক রহমানের বিরুদ্ধে সংবিধানের আর্টিকেল 31 অনুসারে যে এটা গুরুত্বপূর্ণ unusual মামলা, application, এটা দেখুন beyond আইনমন্ত্রী কি statute। করলেন, আইনমন্ত্রী যেদিন জজ সাহেব ফিক্সড করলেন আমার শুনানি গ্রহণ করার পর আদেশ দিবেন, ওই দিন রাতে আইনমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলন করে বললেন পলাতক আসামির জন্য এরকম দরখাস্ত। হ্যাঁ, ওইটা আইনের এটাকে- কথা। এটা উনি বলবেন কেন? আইন কি জজ সাহেব জানে না যে জজ না, না, বিচার? মাসুদ ভাই, এটা আইনমন্ত্রীর কথা না, দ্যাট ইজ দ্য ল। আমি বলছি ওই না, সময় উনি বলছেন বললেন কেন? আইনমন্ত্রী কেন লয়ের না, না, কথাটা বলছেন? আপনি বারবার টিভিতে স্টেটমেন্ট দিচ্ছেন, আইনমন্ত্রী বললে কি এটা দোষের হয়ে না না, যাবে? উনি বলতে পারবেন না তো। কেন উনি বলতে উনি পারবেন বলতে না? এই কারণে উনি তো পারবেন না, এদেশের he is holding a নাগরিক তো। public office। উনি একজন পলাতক আসামির পক্ষে আপনি একটা দরখাস্ত তার মানে কি দিয়েছেন। তাহলে যে বিচারক- না, তাহলে যে বিচারক বিচার করছে সে কি আইন জানে না? না, না, আপনি আইনমন্ত্রীকে ব্যাখ্যা দিতে না, হবে কেন? আইনমন্ত্রী তার মানে that was a threat to the নো, আইনমন্ত্রী judicial ব্যাখ্যা system। দেয়নি। আইনমন্ত্রী বলেছে ফিউজিটিভ ফ্রম জাস্টিস, তার কোনো লোকাল আমি বলছি ওইটা ওই দিন বলার কথা না তার। কেন এটা বলবে না? No, not। এটা তো আমরা সবসময় আর বলছি। 17 দিনে কেন হলো সেই হ্যাঁ, বিষয়টি যদি- 17 দিনে সাক্ষী নিয়েছি ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল। আপনি দেখুন, না, না, কোনো আইনে লেখা নাই, আমি চ্যালেঞ্জ করলাম তাহলে ওনাকে। এক ধরনের হবে আর অন্য না, ক্ষেত্রে না, এক ধরনের রাখেন, হবে। No, not at all। রাখেন, বেগম খালেদা জিয়ার জি অরফানেজ ট্রাস্ট মামলা 10 বছর লাগছে শেষ হতে। 10 বছর লাগছে কেন? কেন লাগছে? এই কারণে খালেদা জিয়া এটা কন্টেস্ট করেছে। ওনারা একটু করে আমরা একটু করে চিফ নিই, ওনারা সময় নেই, ওনারা একটু করে ক্রস করে আবার সময় নেই। ইচ এন্ড এভরি অর্ডার যে ইভেন কি টাইম পিটিশনও যখন দেয় তখন ওনারা হাইকোর্টে No, no, আসে। no, 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 তারা no, no. ড্র্যাগিং করেছে, চার্জে রেজিস্টার করেছে, রিকল না। রেজিস্টার করে। ঠিক না। আমার কাছে মাসুদ ভাই ডকুমেন্ট আছে। ভাই আমি তো এমন আপনার কোনো দিন document নাই, পাঠিয়ে আপনি দিব। 2 একদিন গ্যাপ দিতে পারেন, আমি তো না, কোনোদিন গ্যাপ দেই না। আপনি তো গ্যাপ দেন নাই মাসুদ ভাই, তাই না? কিন্তু হাইকোর্টে আপনি কয়বার দেখুন আসছেন? একটা ভুল ব্যাখ্যা উনি কি জিয়া দিচ্ছেন, অরফানেজ- আমরা দরখাস্তদের জিয়া- কারণে যুক্তিসঙ্গত জিয়া কারণ দিয়ে অরফানেজ, জিয়া আমাদের দরখাস্ত চ্যারিটেবল মঞ্জুর ট্রাস্টে করে কে আদালত? আপনি কতবার আমরা হাইকোর্টে আসছেন? গেলাম, এই মামলা যেই 10 মা- বছর বলছে, হ্যাঁ। এই মামলা 6 বছর হাইকোর্টে এসতে ছিল। না, কোনো স্টে ছিল না, শুধু আপনার রুল ছিল। ছিল। কোনো স্টে ছিল না। জি অরফানেজ ট্রাস্টের মামলায় শুধু রুল ছিল। আমরা রুল থাকাতে হিয়ারিং করতে পারি নাই, আপনারা তার আপত্তি মানে কি? দিয়েছেন। হাইকোর্টে রুল রুল থাকা মানেই তো বার হয়ে গেল। ছিল না। আপনারা পারেন না। অরফানেজের মামলা স্টে লাগে না তো। কাজেই আপনি যে অসংখ্য মামলা ধন্যবাদ। কন্টেস্ট করেছেন আমাদের এই অনুষ্ঠান সেই শেষ মামলা করতে 10 হচ্ছে। বছর ওইটা না, লাগছে। ব্যাপারটা হলো ট্রায়ালে আমরা এগিয়ে যেতে আপনারা পারছি না। মিছিল করেছেন। আপনারা- প্রিয় দর্শক, এই ছিল আপনাদের আজকের নয় নিটল টাটা অন্তত এটিএন সংলাপ। পরবর্তী সরকারের- অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সরকারের বিদায় উপরে নিচ্ছি। ব্যবহার করেন। সবাই ভালো থাকবেন, সরকারের নিচে সুস্থ সেটা থাকবেন, ব্যবহার আশা করি করুন। এটিএন সেটা বাংলার হলো সঙ্গেই আমার- থাকবেন। আল্লাহ হাফেজ। মিছিল করে